বাংলার হটস্পটে আমি তমশ্রী চলে এসেছি ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। আর ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোড়, যে মোড়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, মেঘনাম। এই জায়গা বহু অশান্তির সাক্ষী। এই জায়গা দেখেছে খুন, এই জায়গা দেখেছে বোমাবাজি, অশান্তি। যতবার ভোট হয়েছে এখানে ততবার অশান্তির ছবিটা বারবার উঠে এসেছে। 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে কি বলছেন এখানকার মানুষজন, কি চাইছেন তারা? আবারও কি একই ছবি পুনরাবৃত্তি হবে 2026-এর বিধানসভা নির্বাচনে, নাকি শান্তিপূর্ণভাবে ভোট হবে এখানে? জানবো নিউজ 18 বাংলার আজকের হটস্পটে। ভাটপাড়ার এই সেই চায়ের দোকান, যে চায়ের দোকানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। ঠিক 2 বছর আগে 2024 সালে এই চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তারপরে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া, আর সেই জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি। পরে হাসপাতালে মৃত্যু হয় অশোক সাউয়ের। 2 বছর পেরিয়ে গেছে, একটা ভোট, আর সেই ভোটে এখনো কি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে? কি বলছেন মানুষ, দেখুন। জানতে চাইছি, সামনে তো ভোট, আতঙ্ক আছে? না না, সেমনি কিছু নেই এখানে। এখন কি শান্ত ভাটপাড়া? না, ভালো, পুরো শান্ত, হ্যাঁ? পুরো শান্ত। কি মনে করছেন 26-এও অশান্তি ছাড়া একটা ভোট দেখবেন? না না, এমনি তো কিছু মনে হচ্ছে না এখন। এবার কেন্দ্রীয় বাহিনী এত আছে, মনে হচ্ছে সুস্থই দেবো। এই ভাটপাড়া বিধানসভা, যেখানে বারবার অশান্ত হতে দেখেছে ভাটপাড়া, মজদুর ভবন, যেখানে বারবার খবরের শিরোনাম। আর এই ভাটপাড়াতে রাজনৈতিক সমীকরণ যদি আমরা দেখি, 2019-এ যখন অর্জুন সিং তিনি বিজেপির হয়ে প্রার্থী হলেন, তখন তার ছেলে পাবন সিং এখানে বাই ইলেকশন। তারপর 2021-এর পর 2026-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে কি শান্তভাবে ভোট হবে? এখানকার মানুষ চাইছেন শান্তিপূর্ণ ভোট হোক। এখন ভাটপাড়া অনেকটাই শান্ত আছে, কিন্তু কি বলছেন বিজেপির প্রার্থী পাবন সিং, কি বলছেন তৃণমূলের প্রার্থী অমিত গুপ্তা? কথা বলবো, জানার চেষ্টা করব নিউজ 18 বাংলার হটস্পটে। ভাটপাড়ার বিজেপি প্রার্থী পাবন সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব, কেমন আছে ভাটপাড়া? ভাটপাড়া খুব ভালো জায়গা আছে, মানুষ খুব ভালো আছে। যখনই দেখেছি ভোট এসেছে মানেই ভাটপাড়া সবসময় খবরের শিরোনামে, অশান্তিতে। এইবারের ভোটে একটা সুষ্ঠু নির্বাচন কি ভাটপাড়া পাবে? নিশ্চয়ই পাবে। সেন্ট্রাল ফোর্স যা কোম্পানি আছে, এবার আগে থেকে প্রচুর ইনক্রিজ হয়েছে। এবার যে স্পেশাল অবজারভার হবে, কি এভরি বিধানসভার জন্য একটা স্পেশাল অবজারভার থাকবে। আর এবার ইভেন ক্যামেরাও আগে থেকে 360 ক্যামেরা এবার ইউজ করবে। আর কিছু ভুলভাল হলে, কিছু গড়বড় হলে এবার পুরো বুথকে ক্যান্সেল করে দেবে। অনেকে বলেন যে বাবা অর্জুন সিং এর যে স্ট্র্যাটেজি, ছেলে পাবন সিং একটু আলাদা স্ট্র্যাটেজি, আপনি মানেন সেটা? জেনারেশন টু জেনারেশন তো চেঞ্জ হওয়া দরকার আছে। একই মতন রাজনীতি চলবে তো ফির তো ওয়েস্ট বেঙ্গল কখনো চেঞ্জ হবে না। আমাকে নিজেই আমার বাবা বলে কি এরকম রাজনীতি করে চলবে না। আমি বলবো ঠিক আছে, আপনি যেরকম করছে আপনি করুন, আমাকে আমার মতন করতে দিন। আমি ওখানে হ্যাপি আছে, আমাকে ভালো লাগে এরকম কাজ করতে, মানুষের সেবা করতে। ভাটপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত গুপ্তা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নিউজ 18 বাংলায় স্বাগত আপনাকে। যতবার ভোট হয়েছে বারবার খবরের শিরোনামে আমরা দেখেছি ভাটপাড়া অশান্তি, এইবার কি হবে? দেখুন, মানুষ অশান্তি চায় না বলেই তো ভাটপাড়াতে বদল চায়।
অনেকটাই শান্তি ফিরেছে। তারপর 2024-এ মাননীয় বর্তমান সাংসদ পার্থ ভৌমিক আওয়াজ দিয়েছিলেন গুন্ডারাজ শেষ করো, তাতেও অনেক ইফেক্ট হয়েছে, এখন আর বমগুলি আওয়াজ শোনা যায় না। কিন্তু যারা এই অহিংসাকে নিয়ে ভাটপাড়াকে অশান্ত করার জন্য, নিজের স্বার্থের জন্য সবসময় চেষ্টা করে, তারা হয়তো চেষ্টা করবেন, কিন্তু মানুষ বুঝে গেছে যখন ভোট আসবে তখন ওরা ধর্মে আবেগ নিয়ে খেলবে, 5 বছর দেখা যাবে না, কোনো কাজ করবে না। আর যখন ভোট আসবে তখন ধর্ম নিয়ে শান্ত ভাটপাড়াকে অশান্ত করার চেষ্টা করবে। তো মানুষ এবার এর থেকে বেরোতে চাইছে, মানুষ শান্তি চাইছে। মিসিং এমএলএ, লাপতা এমএলএকে এবার মানুষ বিদায় দেবে। মমতা ব্যানার্জির সৈনিক যে 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে থাকবে, ভূমিপুত্র অমিত গুপ্তাকে মানুষ আশীর্বাদ করবে। ভাটপাড়া মন বানিয়ে নিয়েছে। ভোট মানেই ভাটপাড়া অশান্তি। না, এইবার ভাটপাড়া অনেক ভালো হয়েছে। আমাদের ভাটপাড়া আগে মতন না। আপনি যে আমাদের 2021, 2019-এ যে বোমাবাজি হতো, সন্ত্রাস হতো, এখন এইটা মোটামুটি 90% ভালো হয়েছে। এইবার ভোটে কি চাইছেন? এইবার ভোটে আমি এই চাইবো কি, এখন যে সরকার আছে আমাদের খুব ভালো সরকার আছে। দিদি অনেক রকম যোজনার যে লাভগুলো দিচ্ছে মানুষ পাচ্ছে, জনগণ পাচ্ছে, আবার যুবা সাথী, আবার কন্যাশ্রী, রূপশ্রী যত আছে মানুষ পাচ্ছে। সেই লক্ষ্য করে মানুষ ভোট দেবে, আমরাও ভোট দেবো। 2026-এর বিধানসভা নির্বাচন আবার পবন সিংকেই চাইছেন নাকি পরিবর্তন চাইছেন? আর বারবার আমরা অশান্ত ভাটপাড়া দেখেছি, এইবার ভোটে কি চাইছেন? দুবার তো উনি ছিল, ওনাকে তো কোনোদিন আমরা পাইনি। আমাদের অমিত গুপ্তাকে সবসময় পাই, কাছে পাই, উনি কাছের লোক, যখনই ডাকি আমরা পাই। আর তৃণমূল দিয়ে আমরা অনেক উপকার পেয়েছি, ঘর পেয়েছি, মেয়ে পড়ালেখা করেছে তার পেয়েছি, বেনিফিট পেয়েছি, অনেক রকমের অনেক কিছু পেয়েছি। বারবার ভোটের সময় আমরা এই জায়গাটাকে উত্তপ্ত হতে দেখেছি। এইবারের ইলেকশন কি সত্যি শান্তিপূর্ণ হবে? আশা তো আছে শান্তিপূর্ণ হবে। এবার পরিস্থিতি যেরকম হবে সেরকম তো মানুষ চলবে, কিন্তু শান্তির আশা করি। নিউজ 18 বাংলার হটস্পটে আমরা দিনভর ঘুরলাম ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে, কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে। তারা চাইছেন শান্তিপূর্ণ ভোট হোক এবার ভাটপাড়ায়, কোনো অশান্তি তারা চাইছেন না। আমরা কথা বললাম প্রার্থীদের সঙ্গে। একদিকে জেতা বিজেপি প্রার্থী পবন সিং, তিনি কনফিডেন্ট জেতার ব্যাপারে। অন্যদিকে তৃণমূল প্রার্থী, তিনি বলছেন যে মানুষ এবার পরিবর্তন চাইছে। সত্যি কি পরিবর্তন হবে ভাটপাড়ায়, নাকি যিনি ছিলেন তিনিই থাকবেন? তাতেই ভরসা সাধারণ মানুষের। অবশ্যই নজর থাকবে আমাদের 4 মে ভোট বাক্সে। রাজনীতি আর মাটি, এই দুয়েরই টালমাটাল সমীকরণের এলাকা এই বিধানসভা কেন্দ্র। পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল এবং খনি অঞ্চল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। একদিকে কালো হীরের খনি, আরেকদিকে রাজনৈতিক উত্তাপ। খনি মজুর থেকে শুরু করে প্রান্তিক মানুষ যে কেন্দ্রের ভোট ভাগ্য নির্ধারণ করে, সেই কেন্দ্রের বর্তমান পরিস্থিতি, মানুষের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর রণকৌশল ঠিক কি তা বুঝতে আজ আমাদের নির্বাচনী হটস্পট পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র 1951 সাল থেকে এর রাজনৈতিক ইতিহাস কিন্তু বেশ বৈচিত্র্যময়। আমরা দেখেছি কখনো একসময় সিপিআইএম এর দুর্গ থাকা এই পাণ্ডবেশ্বর এখন ঘাসফুল এবং পদ্ম ফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ময়দান। আর এবারের বিধানসভা নির্বাচন তো আরো ইন্টারেস্টিং, কারণ দুই বন্ধু দ্বৈরথ এখন প্রচারের কেন্দ্রবিন্দুতে পাণ্ডবেশ্বর। একদিকে বিজেপির তরফে জিতেন্দ্র তিওয়ারি, আর অন্যদিকে তাঁরই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু শাসক দলের বর্তমান বিধায়ক দাপুটে নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী। কার দিকে পাল্লা ভারী তাই বুঝতে আজকে পাণ্ডবেশ্বরে আমরা।
জিতেন্দ্রদা, আপনারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্রনাথ চক্রবর্তী এখন আপনার প্রতিপক্ষ, কিভাবে এই লড়াইটা দেখছেন? দেখুন, উনি আমার ঘনিষ্ঠ বন্ধু কোনোদিনই ছিলেন না। এটা ঠিক যে একই দলে আমি ছিলাম, উনি পাণ্ডবেশ্বর আগে থেকে ছিলেন, কাউন্টিংয়ে কারচুপি করে উনি বিধায়ক হয়েছেন এবং তারপর থেকে 5 বছর ধরে উনি মানুষের উপর অত্যাচার করে গেছেন। পাণ্ডবেশ্বরের মানুষের ব্যক্তিগত অধিকার কেড়ে নিয়েছেন। মানে আপনি ব্যক্তি বিশেষে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবার? দেখুন, আমার প্রতিশ্রুতি হলো যে পাণ্ডবেশ্বরের প্রত্যেকটা মানুষেরই আমার সমালোচনা করার অধিকার থাকবে। পাণ্ডবেশ্বরের মানুষের এই অধিকার থাকবে, আমার মুখের উপর এসে বলে যাবে জিতেন্দ্র তেওয়ারি আপনি এই ভুল করছেন, এবং আমি সেটা শুনবো, এবং যদি আমার ভুল হয়ে থাকে আমি সেটা সংশোধন করবো। এই অধিকারটা প্রথমে মানুষকে ফিরিয়ে দিতে হবে। মানুষের কথাই যদি না বলতে পারে, তারপর তো ধসের সমস্যা আছে, ধসের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, তো সেটা আমরা বলেছি পঞ্চপাণ্ডব জল প্রকল্প করে এখানকার মানুষকে পানীয় জল দেওয়া হবে। এই লড়াইটা হলো নরেন চক্রবর্তী বনাম পাণ্ডবেশ্বরের জনগণ। মানুষ মুক্তি পাবে, পাণ্ডবেশ্বরের মানুষ মুক্তি পাবে, উনি পরাজিত হবেন। দেখুন, 1 নম্বর, আমি তো জিতেনের অভিযোগের জবাব দিতে আমি এখানে বসিনি। তবে ইতিহাস বলে একটা কথা আছে। জিতেন যখন এখানে এমএলএ ছিল আমার দয়ায়, তারপরে এমএলএ হওয়ার পর ও মানুষের উপর যে সন্ত্রাস করেছিল, তৎকালীন বিজেপির কর্মীরা তাদেরকে যেভাবে থ্রেটন করা, যাদিকে কেসে ফাঁসিয়ে দেওয়া, যাদিকে মারধর করা, আর সেই বিজেপি কর্মীরা ওর থেকে মুখ ফিরিয়েছে। জিতেন 5 বছর পাণ্ডবেশ্বর থেকে ঘুরেও তাকায়নি। পাণ্ডবেশ্বরে ওদের লোকগুলোই, যারা বিজেপির লোক তারাই ওর সঙ্গে নেই। শুধু ফেসবুক করলে, আইসক্রিম খেতে খেতে ফেসবুক করলে নরেন চক্রবর্তীকে হারানো যায় না। কারণ আমি মানুষের সঙ্গে 5 বছর ছিলাম, প্রতিটা মুহূর্তে ছিলাম। তাই মানুষের উপর আমার অগাধ বিশ্বাস আছে, মানুষ আমাকে ফেরাবে না। জিতেনকে 2021 হারিয়েছিলাম, ও হেরে যে কোর্টে গিয়েছিল, কোর্টে হারিয়েছিলাম। আর এবারেও বলছি লক্ষাধিক ভোটে হারাবো। পাণ্ডবেশ্বরের হাওয়া কোন দিকে? পাণ্ডবেশ্বরবাসী তারা কি চাইছেন? ভোটের হাওয়া এবার কোন দিকে? তাই বুঝতেই আমরা এলাকা ঘুরছি এবং কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে। এই মুহূর্তে ভর দুপুরে চায়ের দোকানে ভিড় রয়েছে, চায়ের ঠেক রয়েছে। চায়ের থেকে আলোচনা কি চলছে আসুন শোনা যাক। দাদা, আলোচনা কি নিয়ে চলছে মানে ভোটের বাজারে? আমাদের ভোটের বাজার, ভোটের হাওয়া ভালো। আমাদের তৃণমূল পার্টি কাজ করেছে আজ মোটামুটি। আমরা তো পানীয় জলের সমস্যার অভিযোগ তো অনেকেই তুলছে। না, আমাদের কল্যাণী বেলে পানীয় জলের সমস্যা আছে রে? আমাদের সমস্যা নেই। কি সমস্যা আছে আপনাদের? जल, मेन जल, काज, ये सब समस्या है हम लोग का। पानी का क्या दिक्कत होता है? पानी का बहुत दिक्कत, पीने का पानी नहीं, नहाने का पानी नहीं, सब कुछ का हम लोग का खरीद के नहाना पड़ता है पानी। আমাদের তো প্রথমে হচ্ছে জলের সমস্যা, প্রচুর জলের সমস্যা বলতে আমাদের মহিলাদের সকাল থেকে ঘুম থেকে উঠে জলের যত সমস্ত কাজ। আপনারা আপনাদের অভিযোগ জানাননি? অভিযোগ জানানো হয়েছে, বারবার আমাদের পঞ্চায়েতে এসে জানানো হয়েছে, আমাদের পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে, বিডিওতে জানানো হয়েছে, সবকিছু জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না আমাদের। দিদি এত উন্নতি করছে, রাস্তাঘাট হেনা তেনা, ছেলেদের এই ল্যাপটপের জন্য টাকা দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, শুভশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। হ্যাঁ, দিদি তো সব রকমই দিচ্ছে আমাদের সুবিধা। তারপরে লক্ষ্মী ভাণ্ডারও বাড়িয়ে দিয়েছে ধরুন। হ্যাঁ, আমরা চাইছি আগামী দিনে দিদি আসুক। দাদা, আপনারা কি এখান থেকে আসছেন? আমরা কাজ করি, চাকরি থেকে আসছি। ও, এখান থেকে। কেমন আছেন আপনারা? আমরা এখন ঠিক আছে, অত নিচে কাজ করি, কোনো বেনিফিট পাই না, এই সমস্যা। আবার তো প্রত্যেকবার এই যে ভোট আসে, ভোটে আপনাদেরও দাবি দেওয়া থাকে, কি বলবেন সরকারকে? সরকারকে কি বলবো, কোনো আমাদের ভোটের জন্য তার আমাদের আছে, তাকে বলবো যে আমাদের এইসব পাওয়া যায়নি, ওইগুলোর জন্য পাই। পাণ্ডবেশ্বরে ঘুরে আমরা যেমন একটা সমস্যা দেখলাম, পানীয় জলের সমস্যা, এখানে কিন্তু পাণ্ডবেশ্বরের আরো একটা দিক রয়েছে, খনি শ্রমিকরা তারা কেমন আছেন? ঠিক এখান থেকেই তারা ডুলিতে করে নিচে নামেন, কয়লা উত্তোলনের জন্য সামনে মায়ের মন্দির রয়েছেন, এখানে তারা প্রণাম করেন এবং এই মন্দিরে প্রণাম করে তারা সোজা এখানে যায়। আমি একবার কথা বলার চেষ্টা করবো আর আমাদের দর্শকদেরকে জানাবো
ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ নয়, যার জন্য কিন্তু ক্যামেরা নিয়ে আমরা নিচের ছবি কোনোভাবেই দেখাতে পারবো না, সেফটি পারপাস। তবে আমি একবার কথা বলার চেষ্টা করব, কত ফুট নিচে গিয়ে আপনারা কাজ করেন? 600 ফুট। মানে ভাবতে পারছেন, এইটা যেটা লিফটের মতন দেখতে পাচ্ছেন, যাকে টুলি বলা হয়, সেটা প্রায় 600 ফুট নিচে যায়। 600 ফুট নিচে মাটির গভীরে গিয়ে তারা কতটা ঝুঁকিপূর্ণ এই কাজ করেন, কতটা রিস্কি এই কাজ? রিস্ক আমাদের অনেক রিস্ক থাকে, তো আমরা খেটে পড়েও পয়সা পাচ্ছি না গো। যে পরিমাণে আমাদের খাটালে হচ্ছে সে পরিমাণে আমরা পয়সা পাচ্ছি না। আপনার আমাদের দর্শকদেরকে জানাবো যে কিছুদিন আগে ঠিক এই জায়গাতেই খনিতে কয়লা উত্তোলনের জন্য যে শ্রমিকরা নামেন, আচমকাই জল চলে আসে, 4 জন সেখানে আটকে গিয়েছিলেন, 3 জনকে উদ্ধার করা হয়েছিল, একজনের মৃত্যু হয়েছিল দুর্ভাগ্যবশত। কতটা ঝুঁকিপূর্ণ এবং কি চান আপনারা? এবারে একটার পর একটা ভোট আসে, ভোট যায়, আপনাদের কি দাবি দাওয়া? হ্যাঁ, আমাদের চাইছি যে আমরা অনেক রিস্ক নিয়ে কাজ করছি, ঠিক সময় মতো আমরা বেতন পাচ্ছি না, এবং সরকার চাইছে এনডি মোড করার জন্য, সেটা পরিপ্রেক্ষিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ধসের সম্ভাবনাও কোথাও না কোথাও থাকে, সেফটি পারপাস আমাকে এখান দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। যেমন মাটির নিচের জমি কোথাও না কোথাও কাঁপিয়ে দেয় এখানকার রাজনীতির ভিত, তেমনই পাশাপাশি এই মানুষগুলো তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে নিচে নামেন শুধুমাত্র কালো হীরের খনি অর্থাৎ কয়লা উত্তোলনের জন্য। আর এভাবেই দিনের পর দিন তারা কাজ করেন। তাদের শুধু একটাই দাবি দেওয়া যে তাদের যে দিন মজুরি, সেই মজুরি যেন বাড়ানো হোক। তারা বারবার সরকারের কাছে এই দাবি দাওয়া রাখেন। পাণ্ডবেশ্বরের মানুষ আজ তারা স্বপ্ন দেখেন মাথার উপর এক নিরাপদ ছাদ, পায়ের তলার শক্ত জমি আর এক সুরক্ষিত ভবিষ্যৎ। গণতন্ত্রের এই বড় উৎসবে শেষ হাসি হাসবে কে, এখন সেটাই দেখার।